সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৬টায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ। রাজধানী সহ বিভিন্ন স্থানে রাতভর বিক্ষোভ। আজ বিশেষ দোয়া, কাল রাষ্ট্রীয় শোক। পরিবারের দায়িত্ব নেবে সরকার। গাজার যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার। দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকায় নতুন প্রশাসনের হাতে শাসনভার দেয়াই লক্ষ্য। উত্তেজনা কমাতে আসিয়ানের পর্যবেক্ষক দল মোতায়েনে রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। সোমবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। এবং ভেনেজুয়েলায় যাতায়াত করা ট্যাঙ্কারে মার্কিন অবরোধের প্রভাব তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম। উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সৌরবর্দী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৬টায় পৌঁছাবে দেশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদি, যার কণ্ঠে আর মুখরিত হবে না মুক্তির স্লোগান, আর দেখাবেন না পরিবর্তনের স্বপ্ন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই বীর। গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য সেদিনই স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে মেডিকেল টিম ও পরিবারের পরামর্শে ১৫ ডিসেম্বর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দেশে থাকা ওসমান হাদির মেডিকেল টিমের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। অপারেশনে যাওয়ার পরে আসলে তখন আর খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তো আমরা আসলে তার মৃত্যু সংবাদ শুনতে পাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জনদের সাথে কথা বলেছিলাম এই সময়ে, আমার কাছে ৯টা ৪৫-৪৬ তারা বলছিল যে আসলে হ্যাঁ, আমাদের মাঝে আর হাদি নেই, হাদি চলে গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় দেশে পৌঁছাবে তার মরদেহ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল সারা দেশ। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে মৃত্যুর খবর পৌঁছানোর পরই উত্তাল হয়ে ওঠে শাহবাগ ও টিএসসি এলাকা। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব যে এই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, ৫ আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব। কারওয়ান বাজার ও ফার্মগেটেও হয় বিক্ষোভ। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় আটকে পড়াদের। হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মিছিল নিয়ে গাজীপুরের শিববাড়িতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। রাজশাহীতে বিক্ষোভ হয়েছে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে। রাতে এক পর্যায়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের কার্যালয়। চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে জেলা শহরের বাতেনখার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা হাদির এই যে খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওর বাচ্চাটা যাতে সম্মানজনকভাবে থাকতে পারে, এটা সরকার জানি খুব কেয়ারফুলি দেখে। লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরপরই সারা দেশেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেই অর্থাৎ গতকাল রাত 9:45 সিঙ্গাপুর থেকে যখন খবর আসে শরীফ ওসমান হাদির মৃত্যুর, তারপর থেকেই আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে বিক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করতে এই মুহূর্তে আমরা আছি শাহবাগ মোড়ে এবং আমরা গত রাত থেকেই আসলে যেটি দেখছি, রাত থেকেই ছাত্র জনতা এই শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারা তাদের যেই দাবি, তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করেন এবং এখন পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করছেন এবং শাহবাগ মোড় ব্লকেট রয়েছে। এই শাহবাগ মোড় থেকে আসলে এখানে যেই ছাত্র জনতা আছে তারা হাদির নাম করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। হাদির যেই হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন। তারা আসলে বলছে যে প্রায় 8 দিন হয়ে গেছে, তারপরেও হাদির যেই মূল হত্যাকাণ্ডে জড়িত যে আসামিরা তাদেরকে কেন গ্রেফতার করা যায়নি কিংবা তাদেরকে গ্রেফতার করতে পারেনি সরকার, তারা কিভাবে পালিয়ে গেছে সেটি আসলে তারা বারবার বলছেন এবং তারা বলছিলেন যে এখানকার থেকে যে হাদির যেই হত্যাকারী আছে সেই হত্যাকারীকে গ্রেফতার করা পর্যন্ত, তাদের বিচারের আওতায় আনার আগ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং বিভিন্ন আগ্রাসন বিরোধী তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি রাত থেকেই তারা অবস্থান নিচ্ছেন এবং এখনও তারা আছেন এবং তারা সেই দাবিগুলোই আসলে বলছিলেন যে হাদির উপর যারাই হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং গত রাতে তারা একটি কর্মসূচিও ঘোষণা করেছেন। আজ জুমার পর, যেহেতু শুক্রবার জুমার নামাজের পর এখানে তারা শাহবাগেই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবেন এবং এখানে আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তারা আসলে জুমার নামাজ শাহবাগ মোড়ে পড়ার যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। আশেপাশে যেই পুলিশ সহ বিভিন্ন যেই আইন শৃঙ্খলা বাহিনী সংস্থা আছে তারাও আসলে যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানে নিরাপত্তায় জড়িত আছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার করা হবে, সেই সঙ্গে তার যেই সুষ্ঠু বিচার সেই বিচারও নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন এবং সেই সঙ্গে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একদিনের এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ দেশে আনা হবে এবং প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এবং তারপরে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য আছে এবং যদি একটু বলতে চাই যে গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর হাদি রিক্সা যোগে যখন যাচ্ছিলেন পল্টন বিজয়নগর এলাকায় তাকে মোটরসাইকেল যোগে সে আততায়ীরা গুলি করে পালিয়ে যায় এবং সেখান থেকে তার মাথায় গুলি লাগে এবং তারপরেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। তার সেখানেই চিকিৎসা নেওয়া হয়, অস্ত্রোপচার করা হয় এবং সেখান থেকে চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার মাথায় গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে গেছিল। তারপরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে এফআর কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সবশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকেও চিকিৎসকরা বারবারই বলছিলেন যে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই সংকটাপন্ন
ইনকিলাবকে বাস্তবিত করে আসলে সবশেষ গতকাল রাতে চিকিৎসকরা জানিয়েছেন যে হাদি আসলে আর বেঁচে নেই, তিনি পরপারে চলে গেছেন। এবং তার পরপরই আসলে আমরা দেখেছি যে এই বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, তাদের যে ক্ষোভ প্রকাশ এবং হাদির যেই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার এবং সেই বিচারের দাবিতে তারা তাদের যে আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। এবং তাদের যেই দাবি, আসলে তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে তারা মূলত এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং যেই আগ্রাসন, ভারতের যেই আগ্রাসন এখানে চলছে সেই আগ্রাসন বন্ধেরও দাবি জানান। সেই সঙ্গে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি হয়েছে সেটিরও তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা এখানে সকাল থেকেই আসলে আমরা আছি এবং দেখছি তারা একটি বিপ্লবী সরকার বলে ঘোষণা দিচ্ছেন এবং বিপ্লবী সরকারের দাবি করছেন। তারা আসলে বলছেন যেটি, যে এই যে আইন শৃঙ্খলার অবনতি সেটির দায়ও সরকারকে নিতে হবে, সেই দায় নিয়ে অতি দ্রুত তাদের যেই ব্যবস্থা সেটি ব্যবস্থা নিতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশবাসীকে শান্ত থেকে যেই পরিস্থিতি সেটি মোকাবেলা করার এবং সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে সুষ্ঠু বিচারের। এবং আমরা ইনকিলাব মঞ্চ থেকেও আনুষ্ঠানিকভাবে দেখেছি, ইনকিলাব মঞ্চ তাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও তারা বলছেন যে তাদের যেই দাবি দেওয়া সেগুলো বলছেন। এবং সেই সঙ্গে তারা বলছিলেন যে ছাত্র জনতা কিংবা দেশের মানুষ তাদেরকে শান্তিপূর্ণ থেকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। যে ওসমান হাদির যে খুনি, তাদের বিচার তারা নিশ্চিত করবেন এবং তারপরেই তারা আসলে ঘরে ফিরবেন। এখনও শাহবাগ ব্লকেট করা আছে এবং আমরা দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতরাতে বিভিন্ন জায়গায় যেই ভাঙচুর আমরা দেখেছি, যে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসেও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। তো সবশেষ যদি এক লাইনেই বলতে চাই যে শাহবাগ ব্লকআউট করে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন। তারা আসলে বলছেন যে হাদি হত্যার যে বিচার সেটি নিশ্চিত করেই তারা এই রাজপথ ছাড়বেন, তার আগে তারা রাজপথ ছাড়বেন না। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার শহীদ হাদির পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। একই সঙ্গে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। হাদির মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিয়ে হাদির মৃত্যুতে শোক জানান তিনি। এ সময় প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে জামাত জয়ী হলে বিএনপি মেনে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক দায়িত্ববোধ ও প্রতিবেশী সুলভ আচরণ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। আর একটা অনুরোধ জানাবো যে পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে
এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসাবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলা মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মায়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিশর এবং তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় পরিবর্তন এলে বা রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর বিকল্পও আলোচনা হয় ওই বৈঠকে। শীতকালীন ঝড় আর তীব্র ঠান্ডায় চলতি মাসে গাজায় 17 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে কড়াকড়ি চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছে উপত্যকাটির বাসিন্দারা। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ডিসেম্বরের শুরু থেকে ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস আর তীব্র ঠান্ডায় বেশিরভাগ অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, 10 অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা অঞ্চলে খাদ্য সরবরাহ কিছুটা উন্নতি হয়েছে, তবে সাধারণ মানুষ এখনও প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। উপত্যকাটিতে শুধু খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয় উল্লেখ করে সংস্থাটি জানায়, গাজার জীবনমান এখনও খুব খারাপ পর্যায়ে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া 2 মাস পরও ইসরায়েলের ত্রাণের ট্রাক প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ চুক্তির মানবিক প্রটোকল লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে সম্মতি দিয়েছে দুদেশ। 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে এখনও অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেটের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড, তবে এতে কেউ হতাহত হননি। প্রায় 2 সপ্তাহ ধরে চলছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। তারপরও থেমে নেই হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেতের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালানো হয়। ক্যাসিনো হাবের জন্য বিখ্যাত ওই শহরটি 2 দেশের মধ্যে সবচেয়ে বড় স্থল সীমান্ত পারাপার এলাকা হিসেবে পরিচিত। এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী ওই শহরটিতে বিমান থেকে 2টি বোমা ছোড়ে থাই সামরিক বাহিনী। ক্যাসিনো হাবকে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে দেশটি। এদিকে বিমান হামলার কথা স্বীকার করেছে থাইল্যান্ডও, তবে ক্যাসিনো হাবকে লক্ষ্য করে নয়। থাই কর্তৃপক্ষের দাবি, তাদের যুদ্ধবিমান কম্বোডীয় সেনাবাহিনীর একটি গুদামে আঘাত হেনেছে, যেখানে দেশটি গোপনে BM-21 রকেট মজুত রেখেছিল বলেও দাবি করেছে থাইল্যান্ড। তবে হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে থাই বিমান বাহিনী। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত বন্ধের পাশাপাশি 2 দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন কম্বোডিয়ার বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী নমপেনের সড়কে নেমে আসেন হাজারো মানুষ। এ সময় আন্দোলনকারীরা যুদ্ধবন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান।
এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে থাইল্যান্ড কম্বোডিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংঘাত কমাতে মালয়েশিয়ার উদ্যোগে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি। এমনকি আগামী 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে উভয় দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও হাদির মৃত্যু প্রসঙ্গ। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভেরিফাইড ফেসবুক পোস্টে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন। এছাড়া শোক জানিয়েছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যে কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে নামেন কৃষকরা। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র বুলগেরিয়া। দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার দাবিতে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন হাজার হাজার বাসিন্দা। শ্রম সংস্কার বিলের প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসেও বিক্ষোভ হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র বুলগেরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার দাবিতে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সরকারের কড়া সমালোচনাও করেন তারা। এর আগে মাসব্যাপী দুর্নীতি ও কর বিরোধের বিরুদ্ধে প্রতিবাদের জেরে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে। আলোচনা ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার গঠন ও দ্রুত নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতির। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যেই কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে কৃষকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপা ভবনের আশপাশে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। ইউরোপীয় পার্লামেন্টের কাছেও আলাদা সমাবেশ হয়। ইউর সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া এই 5 দেশের মধ্যে প্রস্তাবিত চুক্তিতে 15 বছরে প্রায় সব পণ্যের শুল্ক তুলে নেওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই চুক্তি ইউরোপের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিবেশগত মানদণ্ড দুর্বল করবে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার শ্রমিক ও ইউনিয়ন সদস্য শ্রম সংস্কার বিলের প্রতিবাদে দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে সমবেত হন। সরকারের এই সংস্কার কর্মসংস্থান সৃষ্টির চেয়ে ছাঁটাই আরও সহজ করার উদ্দেশ্যে তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শ্রম সংহতির মহাসচিব জর্জ সোলা। এ সমস্যার সমাধান না হলে জাতীয় পরিসরের ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দেন তিনি। যদিও দেশটির প্রেসিডেন্ট জাভিয়ার মিলাই বলছেন, এই সংস্কারের মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক জটিলতাও অনেকটা কমে যাবে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিলে একটি ছোট জেট বিমান দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জনপ্রিয় পেশাদার রেসিং লিগের সাবেক চালক গ্রেগ বিফলও ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে ফেরার সময় বিধ্বস্ত হয় বিমানটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিফল সহ তার পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত হওয়ার আশঙ্কা আছে। তবে দুর্ঘটনার পর তীব্র আগুনের কারণে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ফি বাতিল করেছে সৌদি আরব। রিয়াদের শিল্প খাত শক্তিশালী করার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে আকামা বা রেসিডেন্স পারমিট নবায়নে জটিলতা কমবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে শিল্প লাইসেন্সের অধীনে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের উপর আরোপিত ফি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল সিডার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমবে, উৎপাদন বাড়বে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির শিল্প আরও শক্ত অবস্থান তৈরি করবে।
সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে শিল্প খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্তে খুশি সৌদি প্রবাসীরা। কর্মক্ষেত্রে আকামা নবায়ন সমস্যা সমাধানের পাশাপাশি অবৈধ প্রবাসীর সংখ্যা কমার আশা তাদের। অনেক কোম্পানিগুলো আমরা দেখছি যে এখানে এই ইকামার টাকার জন্য বা অনেক লবি আসার জন্য ওরা আসলে ওইখানে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যারা মূলত আসলে আমরা 10-15 হাজার রিয়াল খরচ করে যে আকামা করতাম, সেটা থেকে যদি অব্যাহতি পাওয়া যায় তাহলে এটা আমাদের অবৈধ হওয়ার হার কমে যাবে। বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলোতে 3 মাসের আকামা দিচ্ছে। আকামা নবায়নের জন্য সরকার ভালো উদ্যোগ নিচ্ছে, ফ্রিতে আকামা হবে। সৌদি আরব 2019 সাল থেকে 2025 সালের মধ্যে সরকার প্রবাসী শ্রমিকদের ফি বহনের মাধ্যমে শিল্প খাতে যে সহায়তা দিয়েছে তা এই খাতের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে। নতুন এই সিদ্ধান্ত সৌদি আরবের শিল্প খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে গতি আনবে এবং বৈশ্বিক শিল্প শক্তিতে রূপান্তরের পথ আরও সুগম করবে বলে ধারণা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সাজা কমানোর একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বুধবার পাশ হওয়া ওই বিলে বোলসোনারোর 27 বছরের কারাদণ্ড কমিয়ে প্রায় 2 বছর করার কথা বলা হয়েছে। বিলটি নিম্নকক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পাঠানো হচ্ছে। তবে লুলা এটি আইনে পরিণত করবেন নাকি ভেটো দেবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিঙ্গাপুর থেকে সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ। রাজধানী সহ বিভিন্ন স্থানে রাতভর বিক্ষোভ। আজ বিশেষ দোয়া, কাল রাষ্ট্রীয় শোক। পরিবারের দায়িত্ব নেবে সরকার। এবং গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার। দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকায় নতুন প্রশাসনের হাতে শাসনভার দেয়াই লক্ষ্য।